দুইটা ক্লাস মিস করছিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা এই যে আজ পর্যন্ত গতকালকে পর্যন্ত আমাদের দণ্ডবিধি আইনের পড়া ছিল হচ্ছে 377 ধারা পর্যন্ত, অর্থাৎ দণ্ডবিধি আইনের 16তম অধ্যায় আমরা শেষ করতে পারছি। এখন আজকে এই 16তম অধ্যায় পর্যন্ত আমরা কি পড়লাম সেটার উপরে একটু যাচাই বাছাই হবে, এবং এই যাচাই বাছাইয়ের ভিত্তিতে আপনাদের কিছু সরাসরি প্রশ্ন করা হবে। সেই প্রশ্নের উত্তরগুলো আপনারা কি করবেন, জাস্ট খালি ধারাটা ধরতে পারছেন কিনা আমরা সেটা একটু যাচাই করব, কারণ পরীক্ষার হলে আপনার কাছে বিশদভাবে কোনো কিছু চায় না। আর দণ্ডবিধি আইন হচ্ছে এমন একটা আইন, এখানে আপনার বিস্তারিত এই যে রচনা লেখার মতো কোনো সুযোগ নাই। জাস্ট শুধু আপনার কাছে কি চাইছে আপনি সেই জিনিসটা উপস্থাপন করে ধারাটা দিয়ে দিবেন, আলহামদুলিল্লাহ, আপনার আর কোনো টেনশনের কোনো কিছু নাই। এখন আমরা সেটার বিষয়ে আজকে একটু ধরবো, দেখি আপনারা কতটুকু প্রশ্ন ধরতে পারেন। তাহলে প্রথম প্রশ্ন হইল রেদওয়ানের জন্য। দণ্ডবিধিতে সংজ্ঞায়িত সংক্রামক ব্যাধি, দণ্ডবিধিতে সংজ্ঞায়িত সংক্রামক ব্যাধির যদি কোনো অপরাধ হয়, তাহলে এই অপরাধের বিচার যদি অন্য কোনো আইনের ক্ষেত্রে প্রযোজ্য হয়, তাহলে কি সেটা দণ্ডবিধি আইন কি তাকে বাধা সৃষ্টি করবে? সেটা দণ্ডবিধি বাধা সৃষ্টি করবে না। কত দ্বারা? এটা ওই যে সংক্রামক ব্যাধিতে যাবে না স্যার, দ্বারা। হ্যাঁ, দ্বারা যাবে সংক্রামক ব্যাধিতে, কিন্তু বাধা যে সৃষ্টি করবে না কত দ্বারা? তিনশো আরে বলো। 342 আছে স্যার, 342 বা 43। তো পাঁচ দ্বারা সঠিক। 1860 সালের 5 ধারায় বলা আছে, যখন অন্য কোনো বিশেষ আইনে উক্ত অপরাধের বিচার হবে তখন দণ্ডবিধি আইন অন্য কোনো আইনকে প্রভাবিত করবে না, দণ্ডবিধি আইনের 5 ধারা। দেখছেন, কথা বলছি কত কিছু, গান গাইছি কত কিছু, কিন্তু ধারাটা কত? ধারাটা হচ্ছে 5 ধারা। এখন আপনাকে বুঝতে হবে সেই কথাগুলাই যে আপনাকে কি করতেছে। যখন আপনাকে প্রশ্ন বিশাল আকারে দিবে, অর্থাৎ প্রশ্নের মধ্যে খালি পেঁচাইবে, আপনি বুঝতে হবে যে আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে। প্রশ্নের মধ্যে যতই লম্বা হবে, যত পেঁচাবে, বুঝতে হবে আপনাকে প্রশ্নের মধ্যে বিভ্রান্ত করা হচ্ছে, অর্থাৎ এটার জাস্ট খালি দ্বারা হবে কি একটা দ্বারা। আমি আপনাদের কি বলছি প্রশ্নটা, দণ্ডবিধিতে সংজ্ঞায়িত সংক্রামক ব্যাধি, দণ্ডবিধিতে সংজ্ঞায়িত সংক্রামক ব্যাধি কত দ্বারা? 269 সংজ্ঞায়িত না সংক্রামক ব্যাধি? 269। এই যে আপনাদের কি করছি, একটু বিভ্রান্ত করলাম, যে সংজ্ঞায়িত বললে বিভ্রান্ত করলাম। এটার কারণ কি, যাতে আপনারা প্রশ্ন দ্বারা খুঁজতে চান। তারপরে কি বলছি, যখন এটা অন্য কোনো আইনে এটার বিচারযোগ্য হবে তখন কি দণ্ডবিধি আইন তাকে বাধা সৃষ্টি করবে? তাহলে সঠিক একটাই কথা বলছে, যে দণ্ডবিধি আইনের 5 ধারা বলা আছে যখন কোনো বিশেষ আইন প্রযোজ্য হয় তখন দণ্ডবিধি আইন ওই আইনকে বাধা সৃষ্টি করবে না। দণ্ডবিধি আইনের 5 ধারা শেষ, উত্তর এখানেই শেষ। দ্বিতীয় প্রশ্ন আইনুল ভাই আপনার জন্য। দণ্ডবিধিতে সংজ্ঞায়িত ব্যক্তি, দণ্ডবিধিতে আরিফুল এএসআই খুব ভালো মানুষ সংজ্ঞায়িত আছে। এখন দণ্ডবিধির অন্যান্য কার্যক্রমে আরিফুল যে ভালো নাকি খারাপ, ওইটা কি কোনো তফাৎ আছে? আইনুল ভাই সিএমপি। প্রশ্নটা আবার একটু বলো। প্রশ্নটা আবার বলেন। দণ্ডবিধিতে সংজ্ঞায়িত এএসআই আরিফ খুবই ভালো মানুষ,
উনি হোটেল ওয়ানের দায়িত্বে অনেকদিন ছিলেন। এখন দণ্ডবিধির কার্যক্রম চলাকালীন এএসআই আরিফুলকে খারাপ প্রমাণ করার কি কোনো সুযোগ আছে? নাসরিন আপা হয় নাই? স্যার এটা 52 থেকে স্যার 55 মধ্যে আছে স্যার। সাক্ষ্য হয়নি নাই নাই। সাক্ষ্য হয়নি স্যার। হ্যাঁ, স্যার সাক্ষ্য হয়নি। কি সচ্চরিত্রের কথা বলছে নাকি? না, প্রশ্নটা আবার বলতেছি। দণ্ডবিধিতে সংজ্ঞায়িত এএসআই আরিফুল একজন ভালো মানুষ। এখন দণ্ডবিধির কোনো কার্যক্রম কি এএসআই আরিফুলকে খারাপ প্রমাণ করার সুযোগ আছে? নাসরিন আপা হয় নাই? দণ্ডবিধির মধ্যে থাকেন, সাক্ষ্য আইনে যাবেন না, দণ্ডবিধিতে থাকেন। এস এম আহমেদ, আপনি বলেন। দণ্ডবিধি আইনের 7 ধারায় কি বলছে? সাত ধারা কি পরে নাই? রেদওয়ানুল করিম, সঠিক স্যার, 7 ধারা আপনি ফরাইছেন, এটা ছুটে গেছে 7 ধারাই। নাসরিন সুলতানা, একবার যাইতেছেন 26-এ, একবার যাচ্ছেন 52। কি পড়াচ্ছি দণ্ডবিধি, আপনি সাক্ষ্য আইনে যাচ্ছেন কেন? সাক্ষ্য আনতে আপনি ফরান নাই, সাক্ষ্য আইনে কেন গেছে? হ্যাঁ, আমি আপনাদের প্রশ্ন করলাম যে আমি প্রথমে ক্লাসের শুরুতে বললাম যে দণ্ডবিধি আমরা 16তম অধ্যায় শেষ করছি। এই 16 অধ্যায়ের মধ্যে আপনারা কি কার্যক্রম করছেন সেটার উপরে প্রশ্ন করব। আমি তো প্রথমেই বলে নিলাম যে আমি দণ্ডবিধি অনুসারে আপনাকে প্রশ্ন করব। তাহলে সাক্ষ্য আইনের 7 ধারা কি বলছে? একবার সংজ্ঞায়িত ব্যক্তি সবসময় এক সমান থাকবে। সাক্ষ্য আইনে বলছে না এটা? সরি, দণ্ডবিধির 7 ধারা এই কথা বলছে না যে একবার যাকে যে উক্তিটি ব্যাখ্যা করা হবে সবসময় সে একই সমান থাকবে? সাক্ষ্য আইনের 7 ধারা। এই যদিন আপনাদের হয় অবস্থা, আপনারা তো আসলে ক্লাসের রিভিশন দেন না, খালি প্রতিদিন তো মনে করেন যে শুধু আমি অ্যাডভান্স হচ্ছে সামন দিকে, আপনারা পিছনের পরীক্ষাগুলা মানে পড়া যে রিভিশন দেওয়া সেটা আপনারা দিচ্ছেন না। ঠিক আছে, এই ফাঁকিটা কিন্তু আসলে আপনাদের জন্যই কিন্তু থাকবে। ঠিক আছে, আপনাদের আমি প্রতিদিন বলছি ক্লাসের মধ্যে, যখন আমরা ক্লাস করি, অর্থাৎ আজকে আমি যে চ্যাপ্টারটা নিচ্ছি এটা আপনি কি করবেন, এই চ্যাপ্টারটা আপনি আগামীকালকে রিভিশন দিবেন। রিভিশন দিবেন কোনটা? শুধু এই চ্যাপ্টারটা না, একবারে দণ্ডবিধির প্রথম থেকে ধরে এই যে যতটুকু আসলাম এতটুকু পর্যন্ত আপনি অন্তত একবার রিভিশন দিবেন। তাহলে হবে কি, আপনার এই বিষয়টা আপনার আয়ত্তের ভিতরে চলে আসবে, এটা আপনার কাছে আর ছুটবে না। পরের প্রশ্ন, উদ্দেশ্য যখন ভিন্ন, অপরাধীদের উদ্দেশ্য যখন ভিন্ন, তাদের উদ্দেশ্যের উপরে শাস্তি নির্ভর করবে কত ধারার বিষয়বস্তু? উদ্দেশ্য যখন ভিন্ন, তাদের উদ্দেশ্যের উপরে শাস্তি নির্ণয় করবে কত ধারার বিষয়বস্তু? আইনুল ভাই, সিএমপি, আপনার জন্য। স্যার প্রশ্ন খেয়াল করেন স্যার, প্লিজ স্যার আবার বলুন স্যার। একই অপরাধে একটা অপরাধ সংগঠিত হয়েছে, অপরাধীদের উদ্দেশ্য ভিন্ন, এখন তাদের উদ্দেশ্যের উপরে শাস্তি নির্ণয় করবে কত ধারার বিষয়বস্তু? অপরাধীদের উদ্দেশ্যের উপরে শাস্তি নির্ণয় করবে, যার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যের উপরে সে শাস্তি ভোগ করবে কত ধারার বিষয়বস্তু? 35। হুম, স্যার স্যার 34 না স্যার, না 34 তো একই উদ্দেশ্যে। 34 হয়েছে একই অভিপ্রায়। জি স্যার, একই উদ্দেশ্যে সবাই মানে
কাজ করে আর কি। তাহলে স্যার এটা 1 মনে করছি স্যার। 38, 34-এর বিপরীত 38, নাসির সুলতানা সঠিক। 38 দ্বারাই বলা আছে যে যার যার উদ্দেশ্য সেই সেই উদ্দেশ্যের উপরে সে শাস্তি ভোগ করবে, দণ্ডবিধি আইনের 38 দ্বারা। তারপরের প্রশ্ন মনোযোগ দিয়ে শুনবেন। বর্ধিত দণ্ড দেওয়া হয় কোন অপরাধের কারণে? বর্ধিত দণ্ড দেওয়া হয় কোন অপরাধের কারণে? মিনাল কান্তি, আপনি বলেন। নাসরিন সুলতানা, আপনি বলেন। বর্ধিত দণ্ড দেওয়া হয় কোন অপরাধের কারণে? বাংলা লেখা আসে না ভাই, আরিফ, বাংলা লেখা আসে না। ও আচ্ছা, কি 12-17 অধ্যায়ের নাকি? আমি অপরাধ বলছি, অপরাধের নাম বলেন। একই অপরাধ পুনরায় করলে। প্রশ্ন হচ্ছে বর্ধিত দণ্ড দেওয়া হয় কোন অপরাধের কারণে? কোন অপরাধ? কোন অপরাধ মানে কি? অপরাধের নামটা আপনাকে বলতে হবে। এক কথায় প্রশ্নের উত্তর হচ্ছে 12তম অধ্যায় বলবেন মুদ্রা সম্পর্কিত অপরাধ, আর 17তম অধ্যায় হচ্ছে সম্পত্তি সম্পর্কিত অপরাধ। তাহলে অপরাধটা কি? মুদ্রা এবং সম্পত্তি সম্পর্কিত অপরাধ, 75 দ্বারা। এখন যদি আপনাকে প্রশ্ন করে, ধরেন এমসিকিউ প্রশ্ন দিল আপনাকে যে দণ্ডবিধি আইন অনুসারে যখন বর্ধিত দণ্ড দেওয়া হয় সেই ক্ষেত্রে আসামি একই অপরাধের জন্য কত বছর সাজা ভোগ করতে হবে? উত্তর কি দিবেন? কত বছর সাজা ভোগ করলে? নাসরিন সুলতানা হয় নাই, আরিফুল হয় নাই, 3 বছর সঠিক। এস এম আহমেদ, 3 বছর। পূর্ববর্তী দণ্ডদিন সে 3 বছর ভোগ করে, সেই ক্ষেত্রে তাকে বর্ধিত দণ্ড দেওয়া যাবে দণ্ডবিধি আইন 75 দ্বারা। এই যে এটা হচ্ছে আপনারা ক্লাসে যে মনোযোগী না হন, কারণ এগুলো তো ক্লাসে আলোচনা করে গেছি, এগুলা ক্লাসে আলোচনা করে গেছি এবং এগুলোর উপরে আমি ক্লাসে সরাসরি তখন প্রশ্ন করছি। আপনারা যে ক্লাসে যে মনোযোগী থাকেন না, এটাই হচ্ছে তার নতিজা। পরের প্রশ্ন, এগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ, গুরুত্বপূর্ণ। দণ্ডবিধি আইন অনুসারে সাধারণ ব্যতিক্রম কোন সময় প্রযোজ্য? দণ্ডবিধি আইন অনুসারে সাধারণ ব্যতিক্রম কোন সময় প্রযোজ্য? প্রশ্ন একটু কিনা আগে পরে কিছু আছে। দণ্ডবিধি আইন অনুসারে সাধারণ ব্যতিক্রম কোন সময় কোন ক্ষেত্রে কখন কখন প্রযোজ্য? নিজেকে বিভিন্ন দায় থেকে রক্ষা করার জন্য। এটা কি যুক্তিসঙ্গত যে আতঙ্ক আরম্ভ হওয়ার সময় যতক্ষণ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত না, এগুলো না? প্রশ্ন কি বুঝছেন? না বুঝলে আবার বলি। দণ্ডবিধি আইন অনুসারে সাধারণ ব্যতিক্রম, ওইটা তো হচ্ছে ভাই মূল ধারা 75 না 76 হতে 106। ওইটা তো হচ্ছে সাধারণ ব্যতিক্রম, আপনি কখন এটা প্রয়োগ করবেন, ওইটা হচ্ছে প্রয়োগ করবেন কখন। 76 হতে 106 প্রয়োগকাল। আর আপনাকে প্রশ্ন করছি দণ্ডবিধি আইনের সাধারণ ব্যতিক্রম কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য? দণ্ডবিধি আইনের 6 দ্বারা কি বলছে?
দণ্ডবিধি আইনের 6 ধারা কি বলছে? ব্যতিক্রমের ব্যতিক্রম। সংজ্ঞা, শাস্তি, দণ্ড যা আছে সব সময় ব্যতিক্রম প্রযোজ্য। হুম। পরের প্রশ্ন। আজকের ক্লাসটা রেকর্ডিং হচ্ছে, সমস্যা নাই। এটা যদি আপনাদের কারোর প্রয়োজন হয় প্রশ্নগুলো জানার জন্য ইউটিউবে চলে যাবেন, ইউটিউবে দেওয়া হবে আজকের ক্লাস। ইউটিউবের লিঙ্কটা দিয়ে তো আমার পাইতেছে না খুঁজে, ইউটিউবের লিঙ্কটা একটু দিয়ে দাও গ্রুপে। ইউটিউবের লিঙ্ক তো দেওয়া আছে, ইউটিউবের লিঙ্কও দেওয়া আছে, ফেসবুকের লিঙ্কও দেওয়া আছে গ্রুপে। আচ্ছা সমস্যা নাই, তারপর আজকে আবার দিয়ে দেবো। আর আজকের এমসিকিউ পরীক্ষা কি দেওয়া হয়েছে? আজকের এমসিকিউ পরীক্ষা খুব সহজ হবে। মোটামুটি 50-এর মধ্যে যদি না আপনারা 20 পাইতে পারেন তাহলে পাস। আজকের এমসিকিউতে 50-এর মধ্যে যে 20 পাইবেন আপনি পাস আপনার জন্য। আর ওই বিভাগীয় পদোন্নতি পরীক্ষার এমসিকিউ আপনার জন্য আর ফেল করার কোনো সুযোগ নাই। আচ্ছা দেবনি। আজকে সেন্টুমিয়া কই? আজকে সেন্টুমিয়া সবার আগে পলাতক। পরের প্রশ্ন, দণ্ডবিধি আইন অনুসারে ব্যতিক্রমের প্রয়োগকাল কখন রহিত করা হয়েছে? দণ্ডবিধি আইন অনুসারে ব্যতিক্রমের প্রয়োগকাল কখন রহিত করা হয়েছে? এটা কি আরম্ভ ও স্থিতিকাল নাকি? রহিত, রহিত, আচ্ছা সীমাবদ্ধতা, রোহিত। হয় সীমাবদ্ধতা, রহিত পাইছেন? রেদওয়ানুল করিম? দণ্ডবিধি আইন অনুসারে সাধারণ ব্যতিক্রম কখন রহিত করা হয়েছে? আবার একই প্রশ্ন। আইনুল সিএমপি ওই ক্লাসে আপনি অ্যাটেন্ড ছিলেন, বলেন। না, আরিফ হয় নাই। ব্যতিক্রমের ব্যতিক্রম তো ঠিকই জানেন, জানেন না? ব্যতিক্রমের ব্যতিক্রম কি জানেন আরিফুল? মুখে কথা বলেন আরিফুল, মুখে কথা বলেন। ব্যতিক্রমের ব্যতিক্রম কত দ্বারা? ছয় তারিখ না ছিল নাকি? রেদওয়ানুল 6 ধারা ছিল করিম? না? রেদওয়ানুল করিম আনমিউট হন। ব্যতিক্রমের ব্যতিক্রম কত দ্বারা? ব্যতিক্রমের ব্যতিক্রম ওই যে ইয়া 89, 90, 91 তিনটা না? 86, 91। এই যে নাসিন বলতেছে 86, 94। 86, 91 যখনই আপনাদের আমি 86, কি 91 বললাম যে সাধারণ ব্যতিক্রম যখন রহিত করা হয়েছে, 86-তে কি বলছে? জাস্ট খালি বাসাটা একটু উল্টাই দিলেই আপনারা দেখি যে উল্টা পাল্টা হয়েছেন। কেন রে ভাই? বাসাটা একটু উল্টাই দিলেই যদি না আপনারা উল্টা পাল্টা হয়ে যান। মিনাল কান্তি, বাংলা লেখা আসে না ভাই, প্লিজ। 86, 91 আমি কি বলছি প্রশ্নটাকে বুঝতে হবে যে সাধারণ ব্যতিক্রমের প্রয়োগকাল কখন রহিত করা হয়েছে। 85-তে আপনি কি করছেন? অনিচ্ছাকৃতভাবে মাতাল হইলে আপনার এটা প্রয়োগ আছে, কিন্তু 86-তে কি বলছে যে আপনি এটা প্রয়োগ করতে পারবেন না, রহিত করা হয়ে গেছে। আর 87, 88, 89 যখন আপনি এই কাজগুলা করলেও আপনার জন্য অপরাধ না, কিন্তু কখন কি বলছে যে আপনি এই কাজ করতে পারবেন না। 91-তে ডাইরেক্ট স্পষ্ট বলে দিছে যে আপনি এই 87, 88, 89 কাজগুলা করতে পারবেন না। জাস্ট খালি বাসাটা একটু উল্টাই দিলেই দেখি আপনারা একবারে সব উল্টাই দেন। কেন ভাই? লিখলো 86, লিখছে 76, ঠিক আছে বলে গেছে। পরের প্রশ্ন, বাধ্য হয়ে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ কি ক্ষমাযোগ্য? আবার বাধ্য হয়ে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ কি ক্ষমাযোগ্য?
বাধ্য হয়ে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ কি ক্ষমাযোগ্য? নাসরিন সুলতানা না হইলে তারা বলবেন, যে যেটা বলবেন সেটার রিপিট দিবেন। আরেকজন জানি কে বাংলা লেখছিল, এটা আসে নাই। মিনাল কান্তি বাংলা লেখছিল, এটা আসে নাই। বলেন রাষ্ট্রপতি ক্ষমাযোগ্য না স্যার, ক্ষমাযোগ্য না। রাষ্ট্রের কত বিরুদ্ধে দ্বারা? কোনো কাজ করবো কত দ্বারা? স্যার? 121 স্যার। প্রশ্নই বুঝেন নাই, 124 প্রশ্নই ধরতে পারেন নাই। বাধ্য হয়ে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ, বাধ্য হয়ে রাষ্ট্রদ্রোহিতার অপরাধ কি ক্ষমাযোগ্য? 94 দ্বারা কি বলছে? স্যার হ্যাঁ স্যার, স্যার বাধ্য হয়ে কিছু ওইটা চলবে স্যার, বাধ্য হয়ে যদি কোনো কাজ বাধ্য করায় না হয়ে স্যার। কোনো কাজ অপরাধ নয়, কিন্তু রাষ্ট্রদ্রোহিতা এবং মৃত্যুর কাজ হইলে সেটা কি অপরাধ হিসেবে গণ্য হবে? আরিফুল, ওইগুলা হম, আপনারাই ডিসাইড নেন যে আপনারা কি পড়তেছেন আর কি করতেছেন। আসলে এগুলা হয় না। আমি তো এত ভালো স্টুডেন্টও না, এত ভালো টিচারও না, কিন্তু আমার প্রশ্নে যদি আপনাদের এই অবস্থা হয়, তাহলে বড় বড় স্যাররা যারা মনে করেন যে 500-1000 স্টুডেন্ট সবসময় অনলাইনে থাকে, উনাদের প্রশ্নে আপনারা কি করবেন? আমার অনলাইনে তো কয়জন দেখা যাইতেছে? 7 জন। ঠিক আছে, 7 জন এখন ক্লাসে অ্যাটেন্ড আছে। আর যে স্যারের ক্লাসে মনে করেন যে স্ক্রিনের মধ্যে জায়গা হয় না, ওই স্যারের প্রশ্নে আপনারা কি করবেন? আমি গড়াইয়া দিব কেমনে? আপনারা তো গড়ানির প্রশ্নই তো পারেন না। আপনারা যদি না পড়েন তাহলে কি আমি গড়াইয়া দিতে পারবো না, শ্রীনাপা? আমি তো আপনাদের বারবার একটা কথাই বলি যে আপনারা একটু পরিশ্রম করেন, একটু পরিশ্রম করেন। একটু পরিশ্রম করলে ইনশাল্লাহ আপনারা, আমি এইটুকু বলতে পারি যে জাস্ট খালি যদি আপনারা আমার এমসিকিউ গুলা পড়েন, তাহলে লিখিত প্রশ্নের জন্য আপনারা কারো বাড়িতে যাওয়া লাগবে না। আমার জাস্ট খালি এমসিকিউ যে প্রশ্নগুলা দেই, এই এমসিকিউ প্রশ্নগুলা যদি আপনারা পড়েন, তাহলে লিখিত পরীক্ষার জন্য আপনার কারো বাড়িতে যাওয়া লাগবে না। আমি তো স্পষ্ট বলে দিলাম, কিন্তু তারপরেও আপনারা কেন যে এগুলা করতেছেন আমি কিছু বুঝি না। ঠিক আছে, আপনাদের আগ্রহের খুবই অভাব। ঠিক আছে, আপনাদের আগ্রহের খুবই অভাব। এই যে দেখছেন দুজন বাইরে গেছে, কারণ কি? তাদের ওইটার ভালো লাগছে না, কারণ ওইগুলার ভালো লাগবে না। কারণ যখনই আপনি কোনো প্রশ্ন ধরবেন তখন দেখবেন যে নাই, কারণ ওইটার কারোর আর পছন্দ হয় না। সমস্যা নাই, যাদের পছন্দ হবে তারা আলহামদুলিল্লাহ থাকবে। যদি 2 জন ব্যক্তি যদি পরিশ্রমী পাই, এই 2 জন ব্যক্তিকেই কি করব? গড়ে দেব, যদি না আপনারা পরিশ্রম করে নিতে পারেন। আলহামদুলিল্লাহ। একজন ব্যক্তির সফলতা আসে কখন? যখন আরেকজন ব্যক্তি তার দ্বারা সফলতা অর্জন করে, তখন তার সফলতা আসে। আবার একজন ব্যক্তির ব্যর্থতা আসে কখন? যখন অন্যরা ব্যর্থতা হয়। যখন আপনাদের মধ্যে যখন কেউ ভালো কিছু করবেন, তখন এটা আমার জন্য কি? সফলতা। আবার আপনারা যখন খারাপ করবেন, তখন এটা আমার জন্য ব্যর্থতা। এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, পরের প্রশ্ন। আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কোনো কাজই অপরাধ নয়। কত ধারার বিষয়বস্তু? আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার প্রয়োগকালে কৃত কোনো কাজই অপরাধ নয়, কত ধারার বিষয়বস্তু? 96 ধারা। ঠিক আছে, মুখে বলবেন, তাহলে বাকি সবাই শুনবে, সুবিধা হবে। পরের প্রশ্ন। 96। হ্যাঁ, পরের প্রশ্ন। বেআইনি সমাবেশে মারাত্মক অস্ত্র নিয়ে সজ্জিত হয়ে যোগদানের শাস্তি কত ধারা? বেআইনি সমাবেশে মারাত্মক অস্ত্র নিয়ে যোগদানের শাস্তি কত ধারা? রেদওয়ানুল করিম, বাংলা আসে না ভাই? 144। দাঙ্গা অনুষ্ঠান,
দাঙ্গা অনুষ্ঠান হওয়ার পূর্বে কোনটি হওয়া বাঞ্ছনীয়? দাঙ্গা অনুষ্ঠান হওয়ার পূর্বে কোনটি হওয়া বাঞ্ছনীয়? সমাবেশ। বেআইনি সমাবেশ। বেআইনি সমাবেশ হওয়া বাঞ্ছনীয়। প্রশ্নগুলা বুঝবেন। থ্যাংক ইউ। বেআইনি সমাবেশের বালাটিয়ার শাস্তি কত দ্বারা? বেআইনি সমাবেশে বালাটিয়ার শাস্তি কত দ্বারা? নাসরিন সুলতানা হয় নাই। 87 57 157 58 157 ঠিক আছে। 57 তো হয়েছে ভাই সাহায্য করারে ভাই, 58 হয়েছে বালাটিয়া হওয়ার শাস্তি। কি বলতেছেন আপনারা? 58 12 ঠিক আছে। 58 57 তো 158 হচ্ছে যে বেআইনি সমাবেশের লোকদের কি করে? আশ্রয় আশ্রয় দেওয়া। দেওয়ার শাস্তি। আশ্রয় দেওয়ার শাস্তি। এই তো সামান্য ভুলের ভাই মার্ক শেষ। 3 মার্কের প্রশ্নে যদি আপনি 58 জায়গায় 57 লেখেন তাহলে কি আপনারা মার্ক দিবে বলেন? 3 মার্কের প্রশ্নের মধ্যে জাস্ট তো এগুলো তো হচ্ছে দণ্ডবিধি হচ্ছে কি গণিতের মতো। আপনি জাস্ট খালি হুবহু কোটেশনটা ধরাই দিবেন, আপনার মার্ক প্লাস পয়েন্ট। আর বেআইনি সমাবেশের বাড়াটিয়া প্রস্তাব দেওয়ার শাস্তি, বেআইনি সমাবেশে বাড়াটিয়া করার প্রস্তাব দেওয়ার শাস্তি 150 150 প্রস্তাব দেওয়া বা বাড়াটিয়া করা। পরের প্রশ্ন, মারামারির উপাদান কয়টি? গণসম্পত্তি বিনষ্ট করা, শান্তি শৃঙ্খলা নষ্ট করা, বিরোধ সৃষ্টি করা। মারামারির উপাদান কয়টি? সংখ্যা বলেন, সংখ্যা কয়টি? হয় নাই। মারামারির উপাদান এস এম নাসরিন সুলতানা ঠিক আছে। মারামারির উপাদান 4টি। 4টি। 2 বা ততোধিক ব্যক্তি হতে হবে, প্রকাশ্য স্থানে হতে হবে, ঝগড়া করতে হবে, অন্যদের শান্তি বিনষ্ট করতে হবে। এই 4টা বিষয় মারামারির উপাদান। শাস্তি হচ্ছে 160 দ্বারা, সংজ্ঞা 159 দ্বারা। সরকারি কর্মচারী তার দায়িত্বের বাহিরে যে অর্থ গ্রহণ করে তাকে কি বলে? ঘুষ। ঘুষ। ঘুষের সংজ্ঞা কত দ্বারা? 161। 61। না 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 না, ঘুষের সংজ্ঞা হচ্ছে 171 শর্ট হাইফেন কতে। ঘুষের সংজ্ঞা স্পেসিফিকলি, ঘুষের সংজ্ঞা হচ্ছে স্পেসিফিকলি দণ্ডবিধি আইনের 171 হ্যাঁ 171 শর্ট হাইফেন কতে হচ্ছে ঘুষের সংজ্ঞা। আর আপনাদের এর আগে কত ক না খ? হ্যাঁ খ। হ্যাঁ, কতে হচ্ছে ঘুষের সংজ্ঞা স্পেসিফিকলি ওই জায়গায় দেওয়া আছে। আর আমি আপনাদের প্রশ্ন করছিলাম যে সরকারি কর্মচারী তার বেতনের বাইরে কি হয় সেটা ঘুষ হয়। যদিও এটা ঘুষ না, এটা হচ্ছে কি, ওইটাকে কি বলে? সুবিধা। আর্থিক সুবিধা বা আর্থিক সুবিধা বা পারিতোষিক, অর্থাৎ যেটা আপনার বেতনের বাইরে যেটা নেন এটা হচ্ছে আর্থিক সুবিধা। তারপর আমরা এক কথায় ঘুষ বলি, কিন্তু যেটা হচ্ছে কি ঘুষের যদি স্পষ্ট সংজ্ঞা আসে তাহলে আপনাকে লিখতে হবে 171 শর্ট হাইফেন খ ঘুষের সংজ্ঞা আসলে। টাইম কত? টাইম আচ্ছা ঠিক আছে 34 মিনিট। পরের প্রশ্ন, সরকারি কর্মচারীকে যখন কোনো কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের জন্য প্ররোচনা দেয়, প্রশ্ন বুঝবেন আরিফুল, প্রশ্ন বুঝবেন। সরকারি কর্মচারীকে যখন কোনো কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের প্ররোচনা দেয় সরকারি কর্মচারী তখন উক্ত কাজটি থেকে বিরত থাকে, তাহলে প্ররোচনাকারীর শাস্তি কত দ্বারা? 165 ক। 16 নাকি? আমি তো সরকারি কর্মচারীর কথা বলেই দিছি, কিন্তু সরকারি কর্মচারী কি অপরাধ সেটা আমি বলছি? বলি নাই। কিন্তু শেষে আবার কি বলছি? 116 দ্বারা কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের প্ররোচনা দেওয়া যদি উক্ত কাজটি না হয় সেই ক্ষেত্রে তার শাস্তি 116 দ্বারা। কিন্তু কি অপরাধ সেটা তো আর আমি বলি নাই। ঘুষের কথা বলছি, মামলার কথা বলছি, কিছুই বলি নাই।
তাহলে আপনি তো ওই 165 66 ওইদিকে তো যাওয়ার সুযোগ নাই বুঝছি। 116 দ্বারা। পরের প্রশ্ন, রেদওয়ান রেদওয়ান নাসরিন সুলতানার উপকার করার জন্য ইচ্ছাকৃতভাবে আইনের প্রতি অবহেলা প্রয়োগ করে। রেদওয়ানুল করিমের অপরাধ কি? রেদওয়ানুল করিম নাসরিন সুলতানার উপকার করার জন্য ইচ্ছাকৃতভাবে আইনের প্রতি অবহেলা করে। রেদওয়ানুল করিমের অপরাধ কি? এস এম ভাই, এটার উল্টাটা, এটার সাথে আরেকটা কোটেশন ধরা আছে না? এস এম আহমেদ, 166 হচ্ছে ক্ষতি করার উদ্দেশ্যে কি আইন অমান্য করা, আর 217 দ্বারা 217 দ্বারা উপকারার্থে আইন অমান্য করা। তাহলে নাসরিন সুলতানার উপকার করতে গেছে, সেক্ষেত্রে 217 আসবে না? পরের প্রশ্ন, রেদওয়ানুল করিম বাড়িতে ছুটি গিয়ে উনার টমেটোর ব্যবসায় নিয়োজিত হয়। রেদওয়ানুল করিমের অপরাধ কি? 168 168 168 দ্বারা। তারপরে হচ্ছে এএসআই আরিফুল, উনি একটি মামলার তদন্তকারী কর্মকর্তা। তদন্তের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে তার অপরাধ হতে মুক্তির জন্য উনি অর্থ গ্রহণ করে। এএসআই আরিফুলের অপরাধ কি? কি গ্রহণ করছে? অর্থ গ্রহণ করছে। এএসআই আরিফুল তদন্তের স্বার্থে একজন ব্যক্তিকে তার মামলা থেকে অব্যাহতি দিছে বাঁচানোর জন্য। বাঁচানোর জন্য। তাহলে তার অপরাধ কি? নাসরিন সুলতানা কিছুটা, না হয় নাই, এটা কি 63 নাকি 100? না। কোনো ব্যক্তিকে যখন তার অপরাধ থেকে আপনি তার শাস্তি থেকে রক্ষা করার জন্য অর্থ গ্রহণ করবেন, এটা কত দ্বারা? না, এখানে কি কোনো মাধ্যম দিয়ে গ্রহণ করছে নাকি অর্থটা, না বা না, দূরের লোক বা মাধ্যমের কথা তো বলি নাই ভাই, মাধ্যমের কথা তো বলি নাই। আপনারা কি সরাসরি? হ্যাঁ, রেদওয়ানুল করিম নাসরিন সুলতানাকে তার অপরাধ থেকে নিবারণের জন্য, সে একটা অপরাধ করছে নাসরিন সুলতানা, তার এই অপরাধ থেকে তাকে রক্ষা করার জন্য কি করছে? অর্থ গ্রহণ করছে। তাহলে রেদওয়ানুল করিমের অপরাধ কি? জাস্ট খালি একটা ভাষা চেঞ্জ, 213, জাস্ট খালি একটা ভাষা চেঞ্জ। মামলা সংক্রান্ত বিষয়টা আমি বলি নাই, তার অপরাধ থেকে তারা বাঁচানোর জন্য কি করছেন? অর্থ গ্রহণ করছেন। 213 তাহলে এটা সহায়তা, ঠিক আছে, 213 দ্বারা মূল হেডেন পড়েন। হুম। টাইম আপ, টাইম আপ। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সুন্দর একটা ক্লাস আজকে।